প্রিয় বন্ধুরা, আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। ওটার উপর লক্ষ্য করলে দেখতে পাবে এখানে লেখা রয়েছে যে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, আর এটা ইংরেজিতে হলো সংক্ষেপে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। এই ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ এইটা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি, বাংলা থেকে ইংরেজি করা। তো এখানে অনেক কম্পালসাম লাগছে, সেজন্য এটাকে তৈরি করেছি। ভেরি কম্প্যাক্ট। তো ধ্যান দিয়ে দেখো, আমি কিছু বাংলা বাক্য লিখে রেখেছি। আমি যে বাংলা বাক্য যেগুলো লিখে রেখেছি সেগুলো আমরা এখন কোন কোন কাল হচ্ছে তার কারণ অনুসারে কীভাবে তাকে ইংরেজিতে বলতে হবে সেটা ভাববার জন্য এখানে উপস্থিত হয়েছি। হ্যাঁ, তো এখন আমরা এক এক করে লেখার চেষ্টা করবো। যেমন এখানে লেখা আছে আমি এটা করিনি। তো কখন করিনি এটা? আগে করিনি, এটা অতীতকাল হচ্ছে, মানে আগে তো এটা করা হয়নি। তো এখানে যখন অতীতে হলো তখন এটা পাস্ট হলো। আমি যখন করিনি তো এখানে কি লিখতে হবে? আই didn't do it। হ্যাঁ, এখানে আইটা হলো এখানে সাবজেক্ট, এখানে হলো ভার্ব, পাস্ট ভার্ব টু হলো এটা, আর এখানে ডিডিট এর পরে ডু এর প্রয়োজন হয়, আর এখানে ভার্ব ওয়ান লাগানো হয়েছে, আর ইটটা হলো অবজেক্ট। মনে রাখতে হবে যে সাধারণ বাক্যগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আমরা ট্রান্সফার করি বাংলা থেকে ইংরেজিতে, তো প্রথমে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে যদি পাস্ট টেন্স হয় তো ভার্ব টু আসবে। কারণ ভার্ব টু এর ডিডিট দিয়ে মানেটা ঠিক বোঝাবে না, তাই এখানে ডিডিট এর সঙ্গে টু ভার্বটা আর এক্সট্রা জড়ানো হয়েছে। আর মনে রাখতে হবে যে ভার্ব ডিড এরপরে সবসময় প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়। আই ডিডন্ট ডু ইট মানে আমি এটা করিনি। বোঝা গেল? আই ডিডন্ট ডু ইট, তাহলে সাবজেক্ট, ভার্ব টু হলো ফরম্যাট এটা পাস্ট টেন্সের, তারপর ডিড এর সঙ্গে ভার্ব ওয়ান লেগেছে। কিন্তু এমনি যদি হলো ভার্ব হতো এটা ভার্ব ওয়ান লাগতো না। মানে প্রথম ভার্ব ওয়ানটা মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট ফর্ম, আর একটা হলো অবজেক্ট। এগুলো হচ্ছে জেনারেল ফর্ম অফ assertive sentence. This is the exactly grammatical form of assertive sentence. Assertive sentence কে এভাবে বদলাতে হয়। এবারে যখন এইটা লিখে দিলাম, এটা মনে রাখতে হবে এখানে যে সাবজেক্ট আছে তারপরে ভার্ব টু আছে, এটা কথাটা মিলে ভার্ব টু এর ভার্ব ডিড টু মানে করিনি, এন্ড ইট মানে এটা, আর আই মানে আমি করিনি এটা। এটাই ভাই বাংলায় বলা যায় না, বাংলায় বলতে আমি এটা করে, এটা আগে আসে, কিন্তু ইংরেজিতে অবজেক্টটা পরে যায়, আই ডিডন্ট ডু ইট। বোঝা গেল? বাংলা যেভাবে কর্তা ক্রিয়া আর কর্ম সেভাবে কিন্তু ইংরেজিতে লাগে না। ইংরেজিতে প্রথমে কর্তা লাগে, সাবজেক্ট, ক্রিয়া লাগে, তারপরে কর্ম লাগে। আর বাংলা লেখা হয়েছে সাবজেক্ট হচ্ছে কর্তা, এটা অবজেক্ট এখানে আছে, আর এটা ভার্ব হচ্ছে ক্রিয়াটা। এইভাবে বাংলা ইংরেজি ট্রান্সলেশনে পার্থক্য রয়েছে। এখানে কর্তাটা আছে বলো আমি, এটা হলো অবজেক্ট, আর করিনি এটা হলো ক্রিয়া ভার্ব। এইভাবে অন্যান্য মনে রাখতে হবে। আমি এটা করি না। এবার নেক্সট বাক্যটা হচ্ছে আমি এটা করি না, মানে এটা আমার হ্যাবিট নয় বা অভ্যাস নয়, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের মধ্যে পড়ছে। কিসের মধ্যে পড়ছে? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট সিম্পল। তো সিম্পল মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট। এখানে যখন হবে আমি এটা করি না, তো এখানে কি হবে? এখানে লিখতে হবে আই ডোন্ট ডু ইট। ডু ভার্বটা এখানে ডোন্ট না নেগেটিভ ব্যবহার করা আছে, ডু ভার্বটা করাটা ব্যবহার করা আছে। আই ডোন্ট ডিড আমি এটা করি না, আই ডিডন্ট ডু ইট মানে আমি এটা করিনি, আগে করিনি, আর আমি এটা করি না মানে আমি এখন করি না। এইভাবে প্রেজেন্ট টেন্স যেটা বোঝা যাচ্ছে, বাক্যে বুঝে নিয়ে তার কোন টেন্স ক্রিয়ার কালটা কি সেটা বুঝে নিতে হবে। বোঝা গেল? তারপরে সেন্টেন্সে দেখবে আমি এটা করতে পারি, এটা প্রেজেন্ট টেন্স, আমরা যখন চাই এটা করতে পারি। কিন্তু এখানে ক্ষমতা বোঝানো হয়েছে
সেখানে ডু এর ব্যবহার হবে না, যেহেতু ক্ষমতার ব্যবহার হচ্ছে অ্যাবিলিটির ব্যবহার হয়েছে, সেই কারণে এই ডু এর ব্যবহার এখানে না হয়ে এখানে হবে আই ক্যান ডু ইট। এখানে ক্যান লাগবে, ডিড ডোন্ট ইত্যাদি লাগবে না। আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট। এখানে ক্যানটা হচ্ছে অ্যাবিলিটি দেখানোর জন্য হয়েছে, আই ক্যান ডু ইট মানে আমি এটা করতে পারি। এইভাবে বাক্যের মানে বুঝতে হবে। আমি এটা করতে পারি প্রেজেন্ট টেন্সে, যখনই বলা হবে তখন এটা করতে পারি, যখন বলা হবে তখনই আমি এটা করতে পারি। এই জিনিসটা আমার প্রেজেন্ট কালে, বর্তমান কালে ক্ষমতাকে দেখাচ্ছে। এবারে ওইটা যখন নেগেটিভ বাক্য করা হচ্ছে, যেমন আমি এটা করতে পারি না, এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হলো তখন কি হবে এবারে কি আই নেগেটিভ করতে হবে ক্যানটাকে, ক্যান ডু ইট। আমি এটা করতে পারি আর আই ক্যানট ডু ইট, দুটো প্রেজেন্ট টেন্স। কিন্তু এখানে নেগেটিভ আছে বলে, পারি না বলা হয়েছে বলে এখানে ক্যান কথাটা ব্যবহার করা হয়েছে। ক্যানটাকে আবার অন্যভাবে লেখা যায় ক্যান নট। আই ক্যানট ডু ইট এটাও লিখতে পারা যেত, তো সংক্ষেপ করার জন্য ক্যান ব্যবহার করা হয়েছে। এটা ক্যান নটও বলা যেতে পারে। বোঝা গেল? তো এইভাবে আমাদের নিজের ভাবনাকে প্রকাশ করতে শিখতে হবে, তবেই ইংরেজি থেকে বাংলাতে ইংরেজি অথবা ইংরেজিতে বাংলা করা যাবে। আমি এটা করি, পারি না এখানে, এটা হচ্ছে আমি এটা করি, এটাও প্রেজেন্ট সিম্পল টেন্স। এটা প্রেজেন্ট সিম্পল ইনডিফিনিট টেন্স। এই ইনডিফিনিট টেন্সকে আমি এটা করি আমার নিত্য নৈমিত্তিক অভ্যাসের মধ্যে পড়ছে। যখন আমি এটা করি বলবো তো কি হবে, ডু ডিডন্ট কিছু লাগবে না, আই ডু ইট সেটা হবে, আই ডু ইট, আমি এটা করি। আই করাটা প্রেজেন্ট টেন্স হলো আই সাবজেক্ট, ডুটা ভার্ব ওয়ান, আর এখানে ইটটা অবজেক্ট হলো। তো আমি এটা করি, আই ডু ইট। তাই যখন করি তখন এটা আমার হ্যাবিট বা আমার প্রেজেন্ট ইনডিফিনিট যেটা সাধারণভাবে হয় বা হয়ে থাকে, যে কার্য সাধারণভাবে হয় বা হয়ে থাকে তাকে কি বলে, সিম্পল প্রেজেন্ট বলে। সিম্পল প্রেজেন্ট যখন বলা হচ্ছে তখন সে অনুসারে এই ভার্বের প্রয়োগ করা হয়েছে আই ডু ইট। আমি এটা করছি, আমি করি না, এবার এখানে বলা হয়েছে আমি এটা করছি। পরের বাক্যটা দেখো, পরের বাক্যটা বলা হয়েছে আমি এটা করছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি এটা করছি বর্তমানে যে কাজটা জারি আছে। যেমন আমি এখন কথা বলছি, আই এম টকিং টু ইউ, আই এম ডিসকাসিং সাম ম্যাটারস অফ গ্রামার। তো দিস ওয়ার্ক ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই কাজটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা হয়। এইখানে বলা হয়েছে আমি এটা করছি, তো আই এম ডুইং দিস। I am doing this অথবা I am doing it বলে করা যাবে। এটা এখানে দিস বা ইট দুটো একই রকম অর্থ ব্যবহার করা হয়। I am doing it, আমি কি করছি, I am doing, এটা ভার্ব 1 প্লাস ing লাগানো হচ্ছে, আর তার সঙ্গে এই আমটা লাগানো হবে বা ইট লাগানো হবে অথবা আর লাগানো হবে। আমার বলে I am হয়েছে, হি হলে হি ইজ হতো, সি হলে সি ইজ হতো, দে হলে দে আর হতো, উই হলে উই আর হতো। তো এগুলো মনে রাখতে হবে, আই এর সঙ্গে আর লাগবে, হি আর সি এর সঙ্গে হিজ লাগবে, ইউ এর সঙ্গে আর লাগবে, দে আর উই এর সঙ্গে আর লাগবে। এইভাবে বাক্যটাকে দীর্ঘ যখন গ্রামারের প্র্যাকটিস করা হবে বা বোঝানো হবে, বুঝবার চেষ্টা করা হবে, তখন সেগুলো আমরা দীর্ঘ আলোচনা করবো। এখন ট্রান্সলেশন করছি, সংক্ষেপে এই বাক্যটা থেকে সীমাবদ্ধ থাকছি। তো আই এম ডুইং ইট, আমি এখন বর্তমানে করছি, তো এখানে am এর সঙ্গে ভার্ব ing যুক্ত ভার্বের প্রয়োগ করা হয়েছে। বোঝা গেল? এইভাবে বাক্যটাকে তার মানে অনুসারে বুঝতে হবে। এবারে যখন আমরা পরের বাক্যটা যাচ্ছি, কি বোঝা যাচ্ছে নাকি না বোঝা যাচ্ছে না? আবার বলছে এখানে আমি এটা করছি, আমি এটা করছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে যে ক্রিয়া বর্তমানে ঘটছে, ঘটমান বর্তমান বলা হয়, এটাকে কি বলা হয়, ঘটমান বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি এটা করছি, আই অ্যাম ডুইং ইট, আমি এটা করছি, এটা am এর সঙ্গে ভার্ব ing লাগানো হয়েছে। এবার যদি বলা হয় আমি এটা অনেক দিন ধরে করছি,
মানে এটা দীর্ঘ সময়ের ব্যাপার। এই ধরনের বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে যে কাজটা অনেকক্ষণ ধরে বা অনেক দিন ধরে চলছে, সেই কাজটা চলছে, আগে কিছুটা সম্পন্ন হয়েছে এবং এখনো চলছে, এই ধরনের বাক্যকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই ধরনের বাক্য যখন হবে তখন এটা যখন ট্রান্সলেশন করব তখন হয়ে যাবে আই হ্যাভ বিন doing it for many days. এখানে কি হয়েছে, আই সাবজেক্ট হয়েছে, হ্যাভ লাগানো হয়েছে, হ্যাভ বিন, তারপর ভার্ব অন প্লাস আইএনজি লাগানো হয়েছে। আই এর পরে হ্যাভ, হি হলে হ্যাজ হতো, সি হলে হ্যাজ হতো, এখানে দে হলে হ্যাভ হতো, উই হলে হ্যাভ হতো। তো হি আর সি হলে হ্যাজ হতো এখানে। হি হ্যাজ বিন ডুইং, এখানে তো সে এটা অনেক দিন ধরে করছে, এটা যদি হতো এখান থেকে, বাক্যটা এখান থেকে দিয়েছি মনে রাখতে হবে। কোথা থেকে? এই বাক্যটা দিয়েছি এখানে, এই উপরের বাক্যটা এটা। তো I have been doing it for many days, আমি এই বাক্যটা বলেছি এখানে, আমি অনেক দিন থেকে করছি। ও এটা লেখা হয়নি, আমি অনেক দিন থেকে এটা করছি। তো আমি এটা অনেক দিন থেকে করছি, সেটা আগে থেকে শুরু হয়েছে কিন্তু এখনো চালু রয়েছে, এখনো চলছে বর্তমানে, সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হলো। বোঝা গেল? তারপরে এখানটাকে আমি মিটিয়ে দিলাম পরের বাক্যের জন্য। ধ্যান রাখবে, এবার বলা হয় যে আমি এটা করছিলাম, যেটা কি হচ্ছিল না আমার অতীতকালে হচ্ছিল। কখন হচ্ছিল? যেটা এখন নয়, আগে হচ্ছিল। তো কি হচ্ছিল এখানে বলা হবে যে I was doing it, আমি এটা করছিলাম। I was হচ্ছে verb 2, verb 2 এর ব্যবহার যেখানে, আর এখানে verb 1 এর সঙ্গে ing জড়ানো হয়েছে, আর এটা অবজেক্ট তো আছে। তো সাবজেক্টের সঙ্গে verb 2, তার সঙ্গে verb 1, মানে এই দুই ভার্বটা তার সঙ্গে ing জড়ানো হয়েছে। এইভাবে যে বাক্যগুলো হবে, অতীতকালে যে কাজ চলছিল বলে মনে হবে। কোন কালে? অতীতকালে, মানে যে কাজ শেষ হয়ে গেছে, গতকাল অথবা গত 5 দিন আগে অথবা গত সপ্তাহে অথবা গত মাসে। তো আমি এটা করছিলাম, তো I was doing it। কবে করছিলাম বলা নেই, করছিলাম কোন এক সময় অতীতকালে। এই ধরনের অবজেক্টিভ টাইমের মেনশন করা দরকার নেই, বলা হয়নি যে তোমার কোন সময় করছিল, গতকাল বলা নেই, গত মাসে বলা নেই। তো যখন বলা নেই তো সেই টাইমটাকে আমাদের কি রাখতে হবে, উৎস রাখতে হবে, বলা লেখার দরকার নেই। তো এটা আমি করছিলাম, তারপরে যদি বলা হয় তারা এটা করছিল, তো তারা যখন হলো, তারা দে যখন হলো তখন ওয়াজ না হয় ওয়্যার হয়ে যাবে। ওয়্যারটা ভার্ব 2, দে ওয়্যার doing, they were doing it। এখানে প্লুরাল হচ্ছে, এটা দেটা হচ্ছে একের বেশি। তো দে যখন হলো তখন তার সঙ্গে ভার্বটা ওয়্যার লাগবে, না এর সঙ্গে লাগবে, হি এর সঙ্গে লাগবে, সি এর সঙ্গে লাগবে। কিন্তু ইউ হলে ওয়্যার লাগবে, দে লাগবে, উই হলেও ওয়্যার লাগবে। তো দে ওয়্যার ডুইং ইট, তারা এটা করছিল। তো তারা যখন করছিল, এটা পাস্ট টেন্স, তাই এটা পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। কিন্তু যখন আমরা কোনো আরো বাক্যে ব্যবহার করবো, যখন ভবিষ্যৎকালে কিছু কথা বলবো, ভবিষ্যৎকালে, তখন এই বাক্যটা কেমন হবে? এখানে যেমন লেখা আছে, এখানে ব্যাপারটা আমি একটু দিলাম, আবার মনে রেখে নিও, আবার তারপরে একটু রিভাইন্ড করে দেখে নেবে কি লিখেছিলাম। আর আমি এটা করব, তো কি হয়ে যাবে, এটা ফিউচার টেন্স, এটা ভবিষ্যৎকাল হবে, ফিউচার। তো ফিউচার যখন হবে তখন কি হবে, I shall do it। তো I shall টা এক্সট্রা লাগাবে, টু ভার্ব 1 হবে,
আর সাবজেক্ট হবে। সাবজেক্ট shall হবে I এর সঙ্গে, আর বাকি ইউ, দে, হি, সি সবার সঙ্গে উইল এর ব্যবহার হবে। তো এখানে মনে রাখতে হবে যে shall এখানে হলো, সেখানে I এর জন্য I shall do it, এটুটা হচ্ছে ভার্ব 1। এমনি করে বিভিন্ন টেন্স অনুসারে বাক্যের যে কাল, ক্রিয়ার যে কাল সে অনুসারে এই ধরনের বাক্যগুলো ট্রান্সলেট করা হয়। ট্রান্সলেট করতে পারার মানে বোঝা যাচ্ছে যে you have your command in English and you know the grammatical formation and structure of any sentence। তুমি একটা grammatical structure জানো বলে সে সম্বন্ধে ক্লিয়ারলি বলতে পারবে, and you will find out your mistakes, and if you are capable to speak in English properly you will be able to translate properly। That's why first of all you have to learn how to translate, because when you are speaking English then you are just talking to yourself। যখন আমি এটা করছিলাম তখন আমি নিজের মনে বাক্যটাকে কথা বলছিলাম নিজেকে যে কি লিখতে হবে। যখন এটা ভাবতে পারা যায় তার মানে তোমার নিজের গ্রামারের নলেজটা পরিপক্ক আছে, তখন বুঝে নেবে, তখনই অটোমেটিক্যালি ট্রান্সলেটটা করা যাবে। ট্রান্সলেট করতে পারা মানে কথোপকথন করা সহজ, মানে ইউ ক্যান স্পিক নাইসলি। যখনই ইংরেজি ভালো করে ট্রান্সলেট করতে পারবে তখনই ভালো করে কথা বলতে পারবে। মিন্স লার্নিং the art of translating the sentences from Bangla to English, it is the first and foremost condition to grow your ability of speaking in English। তো সহজ করে ট্রান্সলেট করে শিখে নিলেই সহজ করে কনভারসেশন শেখা যাবে, স্পোকেন ইংলিশ শেখা যাবে। আমি আশা করবো যদি তোমাদের ভালো লাগে এটা লাইক করে দিও কিন্তু। হ্যাঁ, আমি কাম জড়িয়ে তোমাদের মনের বিকাশের জন্য যারা ভালো, যারা চটুল ভিডিও দেখতে চায় তাদের জন্য এই ভিডিওটা নয়। দিস ভিডিও ইজ বেসিক্যালি পারপাসফুলি মেড ফর দোজ জিনিয়াস স্টুডেন্ট, দোজ গুড স্টুডেন্ট, দোজ হু আর ইন্টারেস্টেড ইন লার্নিং, those who are interested in making all hooliganism or all sort of useless things, they just follow the useless pursuits, those who are the learner in WhatsApp University, I am not meeting all these। I mean WhatsApp University ছাত্রদের যেটা করছি না, they are not in students at all, they are not learner। I am doing this for the good learner, those who are learning in different institutions and they are destined to do good in life, যারা জীবনে কিছু করতে চায়। তো তাদের জন্য এগুলো করছি। আমার যদি পরিশ্রমটা তোমাদের ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আবারও আমার কোনো ভিডিও তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। এটুকুই বলে আজকে আমরা এখানে শেষ করলাম। ভালো থেকো, ঠিক আছে, বাই।